আসসালামু আলাইকুম। শুক্রবার মার্কেট বন্ধ। তো আসলে আগামী দিনে মার্কেট কতটুকু ভালো হতে পারে বা মন্দ হতে পারে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। যেহেতু জুন ক্লোজিং হয়ে গেছে, বাজেটও ঘোষণা হয়ে গেছে, তো সব কিছু মিলে মার্কেট আসলে আগামী দিনের মার্কেট কতটুকু ভালো হতে পারে। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সর্বপ্রথম প্রতিটা ক্ষেত্রেই তো সাধারণ মানুষের আসলে যে ক্রয় ক্ষমতা সেটা অনেক কমে গেছে। আমি কালকে পরশু একটা পত্রিকা দেখলাম যে সঞ্চয়পত্রগুলোও সাধারণ মানুষ ভেঙে খাচ্ছে। এক্ষেত্রে আসলে এখানে শেয়ার বাজারে কতটুকু বিনিয়োগ আসবে বা করবে, এটা একটা প্রশ্ন থেকেই যায়। আর একটা বিষয় হচ্ছে, আমরা যে গত সপ্তাহখানেক ধরে দেখলাম মার্কেট একটু ভালো। এটা আসলে কয়েকটা কারণ আছে এতটুকু ভালো হওয়ার। মার্কেট আসলে এত নিচে নেমে গেছে যেখান থেকে নিচে না পড়লেও উপরে উঠতেই হবে। ব্যাপারটা এরকম, নিচে আর পড়া যাবে না। তো যেহেতু নিচে পড়বে না, তাহলে কি করতে হবে? উপরে উঠতে হবে। কারণ সাধারণ বিনিয়োগকারীরা আসলে এখানে আর যতটুকু নিচে নামছে 5,000 পয়েন্টের কাছাকাছি চলে আসছে। এক্ষেত্রে আসলে সাধারণ বিনিয়োগকারীরা কোনো শেয়ার আর সেল দিতে চাচ্ছে না। তো যেহেতু সেল দিতে চাচ্ছে না, সেল প্রেশার নাই, স্বাভাবিকভাবে মার্কেটকে উপরে উঠতে হবে। ততটুকু উঠছে। এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে টেকনোরাক্সের যে আইপিওটা আসছে, আইপিও আসার পর প্রায় 2400 কোটি টাকার মতো ওই প্রাইমারি শেয়ারটাতে ইনভেস্ট করছে শেয়ার পাওয়ার জন্য। তো 2400 কোটি টাকা যখন মার্কেটে আসছে, আসার পরে আইপিও বরাদ্দ হলো কিছু টাকা মার্কেটে। যখন একটা নতুন আইপিও আসে তখন কিছু টাকা, পুরো টাকা 2400 কোটি টাকা ইনভেস্ট হয় নাই, কিন্তু কিছু টাকা এখানে ইনভেস্ট হয়েছে, এটুকু বলা যায়। সেই কারণে মার্কেট কিছুটা আফে গেছে। একটা হচ্ছে নিচে পড়ে গেছে, আর আসলে নিচে যাওয়ার জায়গা নেই, আর কিছুটা ওই আইপিওর কারণে কিছু ক্যাশ এখানে আছে। আর মার্কেটের যেটা আসলে সবচেয়ে বড় দরকার, সেটা হচ্ছে মানি ফ্লো। মানে মানি ফ্লো যদি না থাকে, তাহলে আসলে মার্কেট খুব বেশি উপরে উঠবে না। তবে মার্কেট খুব বেশি মানে অনেক ভালো হবে, এটা আসলে বলা মুশকিল। যখন মার্কেট উঠতেছিল এখান থেকে, এই জায়গা থেকে মার্কেট যখন উঠতেছিল, তখন আমার একটা ধারণা ছিল যে হ্যাঁ, মার্কেট হয়তো যেহেতু খুব খুব দ্রুততার সাথে প্রায় 1400 পয়েন্টের মতো মাইনাস হলো, হয়তো সেক্ষেত্রে খুব দ্রুততার সাথে উঠে যাবে, এবং উঠতেছিল। কিন্তু যখন উঠা আরম্ভ করছে, তখন আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমার আগের ভিডিওতে আমি বলছি, কয়েকবারই বলছি, ব্যাংকের শেয়ার যদি আসলে না বাড়ে, মানে ব্যাংকের শেয়ার যদি বাড়ে, তাহলে বুঝতে হবে যে এখানে রিয়েল ইনভেস্টর যারা, তারা এখানে ঢুকতেছে ইনভেস্ট করার। কারণ ব্যাংকের শেয়ার নিয়ে কেউ আসলে ট্রেড করে না। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকের শেয়ার নিয়ে ট্রেড হয় না। ব্যাংকের শেয়ারগুলোতে মূলত ইনভেস্ট হয়। এখানে ডিভিডেন্ড পলিসি ভালো, অনেক বেশি শেয়ার থাকে, খুব বেশি সামনে আগানো যায় না, স্পেকুলেশন করা যায় না, গেমলিং করা যায় না। ব্যাংকের শেয়ারগুলো এই কারণে যখন বাড়ে তখন বুঝতে হবে যে এখানে স্মার্ট মানি ঢুকছে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। মার্কেট এখান থেকে যে এখানে উঠলো, কয়টা ব্যাংকের শেয়ার বাড়ছে? ব্যাংকের শেয়ার কিন্তু বাড়ে নাই। আপনারা দেখবেন ওই ছোটো ছোটো ফেডএফের কিছু শেয়ার আছে, খাদ্য খাতের কিছু শেয়ার আছে, তারপরে যায় ইন্স্যুরেন্স একদিন বাড়ছে মাঝে দিয়ে, খাদ্য খাতের কিছু শেয়ার, মিসেলেনিয়াস খাতের কিছু শেয়ার, এগুলা বাড়ছে। এগুলা ফেডএফ কম, এগুলো নিয়ে কারসাজি করা যায়, যার কারণে মার্কেট ওইভাবেই বাড়ছে। ব্যাংকের শেয়ার যেহেতু বাড়ে নাই, সুতরাং আমার ধারণা আসলে এটা একটা ফেক বাড়া। এই বাড়াটা আসলে রিয়েল বাড়া না। যদি কখনও দেখেন ব্যাংকের শেয়ার বাড়তেছে, তখন বুঝবেন যে এটা আসলে রিয়েল, আসলে মার্কেটটাকে ভালো করছে।
আপনাদের মনে থাকবে 2010 সালে যখন মার্কেট বুলিশ অনেক উপরে গেছে, বুলিশ ট্রেন্ডে গেছে, তখন কিন্তু রিয়েল যে ভাড়াটা সেটাই বাড়ছিল, কারণ তখন সবচেয়ে বেশি ব্যাংকের শেয়ারগুলোই বাড়ছিল, ব্যাংকের শেয়ারটা খুব বেশি বাড়ছিল তখন। তো বলতে চাচ্ছি এটুকু যে আসলে মার্কেটের মতো চলতেছে, তবে সামনের দিনগুলোয় জুলাই মাস পুরোটা আমি আমি এখানে যে ক্যান্ডেল বা ভলিউম যা দেখতেছি, এটা তো দৈনন্দিন ভিত্তিতে ভিডিও দিই, সেটা ভিন্ন বিষয়। আমার কাছে মনে হচ্ছে এই ক্যান্ডেলটা এখানে আমি পছন্দ করি না। এই ক্যান্ডেলের মানে হচ্ছে মার্কেটটা হয়তো আর একটু নিচের দিকে আসতে পারে। এই যদি এরকম ক্যান্ডেল হতো স্পিনিং ট্রপ, এভাবে উপরে নিচে অনেক শ্যাডো থাকতো এই ক্যান্ডেলটা, যে না ভাই এখানে কিন্তু বায়ার সেলাররা মানে ভাইয়েরা কিছুই করে না এই জায়গায়, এই ক্যান্ডেলটাতে বাইরে মানে যত তাড়াতাড়ি বের হয়ে যাবে তাদের একটা ধারণা এই ক্যান্ডেল অনুযায়ী বোঝা যায়, তারা যত দ্রুততার সাথে বের হয়ে যেতে পারে। আমার ধারণা ছিল অন্তত মার্কেটটা এখানে আসার পরে হয়তো একটা বাউন্স ব্যাক করবে, এই জায়গায় আসার পরে 5700 750 এই জায়গায় আসার পর হয়তো একটা নিচের দিকে হয়তো একটু কারেকশন হবে, কিন্তু সেই জায়গায় না গিয়ে কোনো কারণ ছাড়াই এখানে আসার কোনো এখান থেকে নিচের দিকে আসার কোনো কারণ ছিল না মার্কেটের। তো যা হোক, খুব বেশি এখানে ট্রেড করার হয়তো কিছু বিষয় থাকবে, বিষয় আছে। খুব বেশি আসলে এই মার্কেটটা এখন ট্রেডিং মার্কেট হয়ে গেছে। সবাই শুধু ফেসবুকে বা ইউটিউবে যারা বিশেষজ্ঞ আছেন, যারা শেয়ার মার্কেটে নিয়ে অনেক কথা বলে, তারা শুধু ইনভেস্টমেন্টের কথা বলে, ইনভেস্ট করেন, দীর্ঘমেয়াদী ইনভেস্ট করেন। আসলে এখানে আমার 10 লাখ টাকা, 5 লাখ টাকা বা 15 লাখ টাকা বা 20 লাখ টাকা দিয়ে আমি কি ইনভেস্ট করব? যারা 1 কোটি টাকা একটা শেয়ারে যারা 1 কোটি টাকা ইনভেস্ট করে, সে তো ইনভেস্ট করে না, সে করে ট্রেড। তা আমি 10 লাখ টাকা ইনভেস্ট করে কী হবে? 5 লাখ টাকা ইনভেস্ট করে কী হবে? আমি তো তার সাথে পারবো না, এটা তো বাস্তবতা। 10 লাখ টাকা আমি ইনভেস্ট করে রাখলাম, আর সে ট্রেডিং করতেছে, একটু বাড়লেই সেল করতেছে, আবার কিনতেছে, সেল করতেছে। তা আমি তো ইনভেস্টমেন্টের জায়গায় পড়ে থাকবে আসলে। এখানে তো আর আমি গেইন করার কোনো স্কোপ নেই। এই কারণে বলি এখানে ট্রেড করার একটা স্কোপ থাকতে পারে, তবে খুব কেয়ারফুলি। আমি মনে করি এই বিজনেসটা খুবই ডেঞ্জারাস একটা বিজনেস, অন্য যে কোনো বিজনেসের থেকে খুবই ক্রিটিক্যাল, অন্য যে কোনো ব্যবসা থেকে ক্রিটিক্যাল। এখানে আসলে বড় বিনিয়োগকারী যারা, তাদের সাইকোলজিক্যাল ব্যাপারগুলো বুঝতে হবে, অন্য কিছু না। আসলে এই ক্যান্ডেল বলেন, এই বলেন, সেই বলেন, RSI, MACD, ম্যাকডি, হিস্টোগ্রামের বার, যাই বলেন না কেন, এগুলো হয়তো বলতেছি আমরা, ঠিক আছে, কিন্তু আসলে মূল বিষয় হচ্ছে আসলে একটা শেয়ারে স্মার্ট মানি কীভাবে কাজ করে। আর বড় বিনিয়োগকারী, স্মার্ট মানি বলতে তো বড় বিনিয়োগকারীর আচরণগুলো সে কীভাবে থাকে, ওটা যদি তাদের সাইকোলজিক্যাল শেয়ার দেখে যদি আপনি তাদের সাইকোলজিক্যাল বিষয়গুলো বুঝতে পারেন, তাহলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ এখানে টিকে থাকার সম্ভাবনা খুবই কম, খুবই কম। আপনি টিকেই থাকতে পারবেন না। আপনার 2 দিন মাত্র মার্কেট, 2-4 দিন মার্কেট ভালো হয়েছে, লাফালাফি শুরু হয়ে গেছে, মার্কেট অনেক বাড়ে গেছে, অনেক কী বলে, অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। এখনও প্রত্যেকের পোর্টফোলিওতে 40-50% মতো লস আছে। এগুলো তো দেখার আর বলার কেউ নাই। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে আগামী দিনে মার্কেট যেটুকু আমি আশা করছিলাম যে অনেক উপরের দিকে যাব, হয়তো এখান পর্যন্ত চলে যাবে, কিন্তু এখান পর্যন্ত আসলে আসার সম্ভাবনা নাই। এটার অনেকগুলো কারণ। নাম্বার 1, আসলে সত্যিকার অর্থে টাকার ক্রাইসিস আছে, বড় বিনিয়োগকারীরা সাইড লাইনে বসে আছে, এটা হচ্ছে একটা বিষয়। নাম্বার 2, ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে আসলে মানুষ এতটুকু রিস্ক নিতে চায় না এখন মার্কেট নিয়ে, তারা এখন ইয়েতে ঢুকে যাচ্ছে, ইন্টারেস্ট রেটে 12% 13% পাচ্ছে, তারা ওই দিকে চলে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে যে মুদ্রানীতি একটা ঘোষণা করে কিছুদিন পর পরে, এটার একটা প্রবলেম এখানে আছে। আর 4 নাম্বার হচ্ছে আসলে এখানে সত্যিকার অর্থে এখান থেকে বিদেশি বিনিয়োগ যারা ছিল তারা আসলে চলে গেছে, ডলারের যে দামের উঠানামা করছে, এই কারণে তারা আসলে এখানে থাকে নাই, তারা সত্যিকার অর্থে এখান থেকে চলে গেছে। তো মার্কেট এতটুকু পড়ার কারেকশান হওয়ার কথা ছিল না, হয়তো 400-500 পয়েন্ট পড়তে পারতো, কিন্তু 1400 পয়েন্ট ফালানোটা এটা কোনো যুক্তি নেই। যেমন শেষের দিকে আসি, মার্কেটটাকে শুধু ক্যাপিটাল গেইন ট্যাক্সের যে 15%, এই 15%-এর উপর ভিত্তি করে প্রায় 500-600 পয়েন্টের মধ্যে ফালাই দেওয়া হয়েছে।
যেটা আসলে কোনো মানে যুক্তি ছিল না আসলে এখানে এইভাবে ফালাই দেওয়ার। ফলাফল কী হলো? ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আরোপ হলো। তারপর মার্কেট কেন উঠলো? ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ হয়েছে, তাহলে তো মার্কেট ওঠার কথা না, মার্কেট আরও পড়ার কথা। তো সেটার কারণে আর পড়ার জায়গা নেই। আর ক্যাপিটাল গেইন ট্যাক্স কে দেবে? সরকারকে কেউ দেবে না, কারণ এখানে সিস্টেম করার অনেক মেকানিজম আছে। আমি যদি দেখি বছরে আমার 50 লাখ টাকা একটা পোর্টফোলিও থেকে ইনকাম হবে, আমি আস্তে ওটাকে 2টা পোর্টফোলিও করে দেবো। আমার ছেলের নামে, মেয়ের নামে, বোন নামে, ভাইয়ের নামে, বাবার নামে 2-3টা অ্যাকাউন্ট করে দিলেই ওইগুলো দিয়ে আমি ট্রেড করলাম, ওইগুলোতে ইনভেস্ট করলাম। 50 লাখ টাকা আমার ইনকাম ঠিকই হবে, কিন্তু 4-5টা পোর্টফোলিও মিলাই হবে। তখন সরকারের কোথা থেকে এখান থেকে আমার নেবে, কী বলে, ক্যাপিটাল গেইন নেবে। এগুলো তারা বুঝে, সব বুঝে, শুধু ইচ্ছা করে মার্কেটটাকে ফালাই দেওয়া ইন্টেনশন ছিল, ওটা ফালাইছে তারা। এই হচ্ছে কথা। এখানে আপনারা যদি, আমি যদি বলি, এখানে আমি শুধু একটা জিনিসে দেখে আমি বারবার ব্যাংকের উপর ফোকাস দিই, অনেক হয়তো এটা পছন্দ করে না। ব্যাংকের শেয়ার যতক্ষণ পর্যন্ত না বাড়বে ততক্ষণ পর্যন্ত আগামী দিনের শেয়ার মার্কেট ভালো হবে না। ব্যাংকের শেয়ারের দাম বাড়তে দেখেন সবগুলা লাল, কিছু 2-1 দিন ভালো ছিল, এখন আবার সেই নিচের দিকে পড়া আরম্ভ হয়েছে। সবগুলা ব্যাংকের শেয়ার দেখেন কী অবস্থা। তো এগুলো না বাড়লে ব্যাংকের শেয়ারে যে পরিমাণ শেয়ার আছে, আপনার বাকি যতগুলো শেয়ার আছে ইন্স্যুরেন্স বাদ দিয়ে সবগুলো মিলে নিয়েও আমার মনে হয় না ব্যাংকের শেয়ারের সমান শেয়ার হবে, কারণ হাই ফ্রিডেফের ভলিউম থাকে। তো সব কিছু মিলে আপনার এখানে বিনিয়োগ মেন্টালিটি অনেকে বলে, আসলে বিনিয়োগ মেন্টালিটির এখানে কিছু নেই। এখানে আসলে ট্রেডিং মেন্টালিটি করতে হবে, ট্রেডিং করতে হবে। ওটা তো T2টা হয়তো রবিবারে কিনে মঙ্গলবারে বিক্রি করলেন, বিষয়টা এরকম না। মানে আপনি এমন একটা জায়গা কিনতে হবে, ইন্ডেক্স দেখতে হবে, প্লাস ইন্ডেক্স কীভাবে কাজ করার, প্লাস আপনি যে শেয়ারটাকে চুজ করছেন, যেখানে আপনি শেয়ারটা কিনবেন, ওটাকেও দেখতে হবে, ওটার আচরণও দেখতে হবে, প্লাস ইন্ডেক্স কী আচরণ করে। প্রথমে দেখতে হবে ইন্ডেক্স কী আচরণ করে, আর দ্বিতীয় হচ্ছে আপনি যে শেয়ারটাতে মোডে বাইতে যাবেন সেটা কী আচরণ করতেছে তার উপর ভিত্তি করে, এবং প্রফিট খুব কম করে হলেও আপনাকে সেল দিয়ে আবার নতুন করে এন্ট্রি নিতে হবে। আপনি এখন সব ব্যবসায় এরকম, হ্যাঁ, ইনভেস্ট বেশি লাগে আর প্রফিট কম করে। আপনি ফার্মাসিউটিক্যাল দোকানে যান, আপনি সিমেন্টের দোকানে যান, রডের দোকানে যান, যেখানে যান, এখন ইনভেস্ট অনেক টাকা লাগে, কিন্তু প্রফিট হয় খুব কম। সব দোকানে প্রফিট খুব কম, যে কোনো ব্যবসাতে প্রফিট কম। এখানেও আপনি অনেক বেশি আশা করলে ভুল করবেন, আশায় থাকবেন, ফলাফল শূন্য। তো আগামী দিনে আপনারা আসলে যারা বিনিয়োগ মেন্টালিটি বলে, এই ব্যাপারে আমার ধারণাও ছিল যে হয়তো বিনিয়োগ করে অনেক ভালো করা যায়। এটা আসলে যখন মার্কেট উঠে তখন, এখন বাংলাদেশের ওই পরিস্থিতি নাই। আমরা সারাক্ষণ ঋণের উপরেই আছি, কখনো IMF, কখনো বিশ্বব্যাংক, কখনো জাইকা, কখনো ADB, তারা আমাদেরকে ঋণ দেয়। তা আমরা এগুলো দিয়ে চলি, আমাদের রিজার্ভ তাদের ঋণের উপরে বাড়ে, তাদের ঋণের উপরেই কমে। আমাদের প্রধানমন্ত্রী চিনে গেছে, ওইখান থেকেও ঋণ চাইছে। তো সব কিছু মিলাই পরিস্থিতি খুব বেশি সুখকর মনে হয় না। তো শেয়ার বাজার তো বাংলাদেশের একটা অংশ, এটা তার বাইরের কোনো জগতের কিছু না। তো এটাও খুব বেশি সুখকর কিছু হবে আমি মনে করি না সামনের দিনগুলোতে। হ্যাঁ, আপনারা হয়তো খুব বেশি বড় পতন, যেভাবে 1400 পয়েন্টের মতো পতন হয়েছে, ওইভাবে হয়তো পতন হবে না, এটা বলতে পারি। তবে আপনারা ট্রেড করার একটা স্কোপ পাবেন, আপনাদেরকে ট্রেড করার একটা সুযোগ দেবে মার্কেট, যদি ঠিকভাবে ধরতে পারতেন ইন্ডেক্স, এবং আপনার যে নির্দিষ্ট শেয়ার আপনি থাকবেন, বা 2-4টা 5টা 10টা শেয়ারে থাকবেন, ওটার উপর ভিত্তি করে আপনি হয়তো কিছু ট্রেড করে ইনকাম করতে পারবেন। সেটা আমি মনে করি অন্য যে কোনো, যদি আপনি ঠিকভাবে ট্রেডে করতে পারেন, তাহলে অন্য যে কোনো ব্যবসার থেকে আমি মনে করি এখানে ইনকাম করা যায়, একটু বেশিই করতে পারবেন আপনি, এটা আমার ধারণা, করা যায়। আমি যদি পরিষ্কারভাবে বলি, আপনার যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে 500 টাকাও লাভ হয় T2তে, আপনার সেল করে দিয়ে আবার ও দরকার হলেও শেয়ারে কিনবেন। এটা হচ্ছে আমি আমার দিক থেকে বলতেছি আর কি। আমি ট্রেড করলে এরকমই করি, 200 টাকা লাভ হলেও আমি সেল করে দিয়ে দিই, পরে আবার বিকেল দিকে কিনে যায়, সমস্যা তো নাই। তো মার্কেটের আচরণ এই মুহূর্তে খুব খারাপ, সেটাও করা যায় না। আমি মনে করি যখন ছিল, ফ্লোর প্রাইস ছিল, তখনও এখন মার্কেটের যে অবস্থা, আচরণ, বিহেভিয়ার করে, 50 পয়েন্ট বাড়ায় তো 200 পয়েন্ট কমে, তখন কিন্তু
ফ্লোর দেওয়ার পরে কিন্তু এরকম পরিস্থিতি, তখনও কিন্তু কিছু ট্রেড করা গেছিলো, কিছু ব্যবসা করা গেছিলো কিছু আইটেমে। আর এই মার্কেটে তো অনেক শেয়ার, আর একটা বিষয় বলতে চাই, এই মার্কেটে অনেক শেয়ার আছে। হ্যাঁ, তো এই মার্কেটগুলো আসলে সব শেয়ার নিয়ে আপনি চিন্তা ভাবনা করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। কিছু শেয়ার আছে ট্রেডিং, ব্যাংকের কিছু শেয়ার আছে, আমি নাম বলি, গ্লোবাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এই টাইপের কিছু শেয়ার আছে। আপনি ইন্স্যুরেন্স যদি যান, ইন্স্যুরেন্সে আপনি পাবেন কর্ণফুলী ইন্স্যুরেন্স আছে, ঢাকা ইন্স্যুরেন্স না, কর্ণফুলী আছে, ইউনিয়ন ইন্স্যুরেন্স আছে, তারপরে যাই ধরেন আপনার এই টাইপের আছে ইন্স্যুরেন্স কিছু, ফুড অ্যান্ড অ্যালায়েন্স আছে, এমারেড অয়েল আছে, তারপরে যে আপনার আর কি আছে, এই যেখানে আছে ইন্স্যুরেন্স একটু দেখি বলি। সিমেন্টের মধ্যে আছে যেমন ধরেন হাইডেলবার্গ সিমেন্ট আছে, অ্যারামিড সিমেন্ট আছে। অ্যারামিড সিমেন্ট যদিও জেড ক্যাটাগরির, কিন্তু উঠানামা করে। সিরামিক্স সেক্টরে যদি বলি আমি বলবো মুন্নু সিরামিক্স, আর 1 নাম্বার আছে ফুগং সিরামিক্স, 2 নম্বরে মুন্নু সিরামিক্স। হ্যাঁ, আর যদি কর্পোরেট বন্ড জায়গাটা ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমি বলি আফতাব অটো তো এখন হট আইটেম। তারপর আজিজ ফাইভ আছে জেড ক্যাটাগরির, বিবিএস নো, বিডি অটোকার আছে, বিডি থাই আছে, হ্যাঁ, দেশবন্ধু আছে, ডোমিনেজ আছে, তারপরে যাই নাহি অ্যালুমিনিয়াম আছে, ওএল আছে, তারপরে যাই এসএসসি স্টিল আছে, ওয়েস্টার্ন মেরিন আছে। এগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এগুলো সে ট্রেন্ডিং শেয়ার কীরকম, এগুলো কিন্তু ভালো না, ফান্ডামেন্টালি খুবই দুর্বল, কিন্তু এগুলাই উঠে। এখন বাস্তবতা হচ্ছে এগুলাই মার্কেটে প্লে করে, মার্কেটে উঠে। এখন কিছু করার নাই, আমাকে যেহেতু আমি ভিডিও করতেছি আপনাদের জন্য, আমাকে এগুলোই বলতে হবে, কিছু করার নাই। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর খুব বেশি না, ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেকগুলো কিন্তু আছে, জিপিএস ফাইন্যান্স আছে, ডিবিএইচ আছে, এখানে আছে মাইডাস আছে, ইউনিয়ন ক্যাপিটাল ছিল, কিন্তু ইউনিয়ন ক্যাপিটাল এখন জেড ক্যাটাগরিতে যাওয়ার কারণে একটু সমস্যায় পড়ে গেছে। ইউনিয়ন ক্যাপিটাল কিন্তু ভয়ঙ্করভাবে কিন্তু প্লে করছিল। ফুড অ্যান্ড অ্যালায়েন্সে কয়েকটা আছে আবার, হ্যাঁ, ফুড অ্যান্ড বঙ্গজ আছে, তারপরে যাই বিশ্বাসারি আছে, এমারেড অয়েল আছে, ফুয়াং ফুড আছে, এই গিল আছে, লাভেলও তো এখন অনেক উপরে, লাভেলও আছে, এই আরডি ফুড আছে, জিল বাংলা আছে, জিল বাংলা এখন যদিও জেড ক্যাটাগরিতে চলে গেছে। ফুড অ্যান্ড অ্যালায়েন্সে কয়েকটা আছে, ফুয়েল অ্যান্ড পাওয়ারে 1 নম্বরে আছে, ওয়েল আছে খুব ভালো করে, সিপিইউ আছে, তারপরে যায় আপনার ইন্ট্রাকো আছে, এরপরে যাই আর তো দেখি না, ইন্ট্রাকো এ আছে। আইটি সেক্টর আছে আপনার ধরেন বিডিকম আছে, অগ্নি সিস্টেম আছে, জেনেক্সেল ছিল এক সময়, এখন ধুকে পড়ে আছে। ইন্স্যুরেন্সের মধ্যে যদি দেখি আমি, অগ্রণী ইন্স্যুরেন্স আছে, এশিয়া প্যাসিফিক আছে, ঢাকা ইন্স্যুরেন্স আছে, ফেডারেল ইন্স্যুরেন্স আছে, আইসিএল আছে, তা কর্ণফুলী ইন্স্যুরেন্স আছে, ফেরামাউন্ট ইন্স্যুরেন্স আছে, তারপর ইউনিয়ন ইন্স্যুরেন্স আছে, পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স আছে, সোনার বাংলা ইন্স্যুরেন্স আছে, তাফাক্কুল ইসলামী ইন্স্যুরেন্স আছে, ইউনিয়ন ইন্স্যুরেন্স আছে। এগুলা ভালো করে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে। জুটের মধ্যে যদি আছে, জুটের মধ্যে সোনালী ইন্স্যুরেন্সটা খুব ভালো করে। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সিএল ভালো করতেছে, মানে এগুলো ট্রেন্ডিং শেয়ার, এগুলো যে কোনো মুহূর্তে উপরে ওঠার নিচে নামে, কিন্তু শেয়ার হিসাবে খুব বেশি ভালো আমি বলবো না। ভালো যেগুলো সেগুলোর কথা আমি বলি নাই, ফান্ডামেন্টালি যেটা বলে সেটা ফান্ডামেন্টালি একটু কথা বলবো। আজকের ভিডিওটা একটু বড় হবে, আপনারা শুনবেন। ডেল্টা লাইফ না, সরি, সিএল আছে, পপুলার লাইফ আছে, সান লাইফ আছে, টিআইএল আছে, মিসেলেনিয়াস সেক্টর আছে আর কয়েকটা, অ্যারামিড আছে, যদিও এটা ক্যাটাগরি শেয়ার, এটাও মাঝে মাঝে ভালো করে। জিকিউ বলফেন আছে, ইন্ডেক্স অ্যাগ্রো, খান বাদার্স তো আছেই, সেটা এনএফএমএল আছে, সিনো বাংলাও আছে, স্ট্রিম আছে, এগুলা ট্রেন্ডিং শেয়ার। ট্রেন্ডিং বলতে এগুলো উঠানামা করা, এগুলোতে স্মার্ট মানি আছে, বিভিন্ন সময় স্মার্ট মানি ঢুকে বের হয়। আর মিউচুয়াল ফান্ডের নাম্বার 1 আছে, সেটাকে বলে ফার্স্ট প্রাইম। এবি ইসলামী যেটা, এটা ভালো আছে, 4 টাকা 1 পয়সা, সবুজ কালারের যেটা দেখছেন এটা আছে। ক্যাফটে গ্রামীণ পোর্টফোলিওর হট আইটেম এখন এই মুহূর্তে। সিএফইএমও এটাও ভালো চলতেছে। গ্রামীণ স্কিম 2 আছে আপনার, হ্যাঁ, তারপরে যাই ভ্যানগার্ড আছে, বিএএমএল, বিডিএস লাস্টের দুইটা, এই দুটো ভালো। রিলায়েন্স ওয়ানও মাঝে মাঝে ভালো করে।
ফেফার এম প্রিন্টিং, বনজফুল ভালো আছে, হক্কানি ফাল আছে, বিপিএমএল অনেক দিন পরে, বসুন্ধরা পেপার মিল অনেক দিন পরে আছে। আর মাঝের দিক কেপিপিএল খুলনা যেটা আছে, এটা কি খুলনা না, খুলনা প্রিন্টিং, হ্যাঁ এটা একসময় ভালো করছে। আর ফার্মাসিউটিক্যালসের মধ্যে আছে ধরেন আপনার এমবি ফার্মা আছে, বিকন ফার্মা আছে, সেন্ট্রাল ফার্মা এখন খুবই ভালো করতেছে, দেখতে পারেন। তারপরে গিল, জিএসসিএল এটাও ভালো আছে, গ্লোবাল হেভি কেমিক্যাল, হ্যাঁ এটাও ভালো করতেছে, যদিও অনেক উপরে। আইবিপি আছে, জেএমআই হাসপাতাল ছিল কিন্তু এই মুহূর্তে ভালো করতেছে না। ওরিয়ন ইনফিউশন আছে, ওরিয়ন ফার্মা আছে, ওরিয়ন ফার্মা অনেক ধরে ভলিউম হচ্ছে, যে কোনো মুহূর্তে একটা টান দিতে পারে। সালভো কেমিক্যাল আছে, স্কোয়ার ফার্মা আছে, স্কোয়ার ফার্মা ভালো, স্কোয়ার এমনিতে ট্রেডও করা যায় মাঝে মাঝে। এখানে আমি বলবো সমরীতি হাসপাতালটা ভালো করে ট্রেডিংয়ের ক্ষেত্রে। বাকিগুলো সাপোর্ট টাপোর্ট এগুলো ভালো শেয়ার, কিন্তু এগুলো ট্রেডিংয়ের জন্য পড়ে থাকে, এরপর কিছু উঠে। এই এফএক্স ফুড আছে এখানে, ফরচুন আছে এখানে, কয়েকটা আছে। আবার ট্যানারি ইন্ডাস্ট্রিজে নাম্বার 1 যদি আমি বলবো ফরচুন, সমতা লেদার, লিগ্যাসি ফুড, এরপর এফএক্স ফুড। টেলিকমিউনিকেশনে নাই কিছুই। টেক্সটাইলে যদি বলি, টেক্সটাইলে আমি ঢাকা ডাইং আছে, যদিও জেড ক্যাটাগরির। তারপরে যাই আপনার ফকডল আছে, জেনারেশন নেক্সট আছে, হুইল টেক্সটাইল আছে, এখান দিয়ে আছে আর তো কি টেক্সটাইল নিয়ে খুব বেশি তেমন কিছু নেই, এগুলো উঠে নামে, এগুলো না বেশি। সবচেয়ে বেশি ঘটনা ঘটায় ফুড অ্যান্ড অ্যালায়েন্স এবং মিসেলেনিয়াস সেক্টরের কিছু শেয়ার, এই শেয়ারগুলো খুব বেশি করতেছে। এখানে ট্রাভেল অ্যান্ড লেজারে বেস্ট হোল্ডিং ছাড়া এই মুহূর্তে সিফালস আছে, সিফালস যে কোনো মুহূর্তে ভালো করতে পারে, তবে এই মুহূর্তে বেস্ট হোল্ডিং ভালো করতেছে। অনেকে এখানে স্মার্ট মানির প্রভাব খুব বেশি। আচ্ছা, এটা গেলো এই অবস্থা। আমি এতক্ষণ পর্যন্ত যে শেয়ারগুলো বলছি, এগুলো হচ্ছে সবই স্মার্ট মানি, এগুলো ফান্ডামেন্টালি খুব বেশি ভালো না। আর ফান্ডামেন্টালি যে শেয়ারগুলো ওগুলো আসলে পড়ে থাকে, ওগুলো ফান্ডামেন্টালি বলতে আসলে কি ডিভিডেন্ড ভালো, এছাড়া ফান্ডামেন্টাল বলতে কোনো শব্দ নাই। এটা আপনারা প্রমাণ পাইছেন, যখন এই 1400 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, তখন ফান্ডামেন্টাল কোনো শেয়ারকে ধরে রাখতে পারে নাই তাদের ফান্ডামেন্টাল অবস্থা অনুযায়ী, হ্যাঁ সব শেয়ারে কিন্তু পড়ছে, বরং ফান্ডামেন্টালি যে শেয়ারগুলো সেগুলো 50% 60%-এর মতো কারেকশান হয়েছে। তো ফান্ডামেন্টাল বলতে আমি কোনো শেয়ার একসময় বিশ্বাস করছি, এই ঘটনার পরে আমি আর এটা বিশ্বাস করি না যে ফান্ডামেন্টাল বলতে কোনো শেয়ার আছে। ঠিক আছে, আশা করি আপনারা ভিডিওটা পুরোটা শুনবেন। কী বলে, ফান্ডামেন্টালি যদি থাকতো তাহলে মার্কেটের এই অবস্থা হতো না। যাই হোক, শুক্রবার রবিবার থেকে মার্কেট আবার ওপেন আছে, তো সামনের দিনগুলো আপনারা একটু সাবধানে বাই সেল করবেন। মার্জিন ঋণ নিয়ে আপনারা আসলে শেয়ার ব্যবসা করবেন না, মার্জিন ঋণ ধ্বংস করে দেয় সব কিছু। আর আপনারা সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।